বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হারানোর পরে মানুষের মধ্যে যেই মানে আক্ষেপ, যেই দুঃখ, যেই বেদনা, যেই ক্রন্দন আমরা দেখছি, এবং মানুষের যে সেই চাহিদাটা হচ্ছে প্রথমত যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফেরত গিয়ে তিনি যেভাবে দেশকে সাজিয়েছিলেন, গুছিয়েছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, সেটা তারা আরেকবার দেখতে চায়। মুহিবুল চৌধুরী, আপনি যদি একটু বলতেন। দেখেন, এখানে দর্শকরা অনেকে কমেন্ট করছেন যে সিনিয়র নেতাদেরকে দায়িত্ব থেকে এখন উপদেষ্টা করে তাদেরকে আহ, মানে যারা নতুন তরুণ প্রজন্ম তাদেরকে সামনে নিয়ে আসার। আমরা দেখলাম সজীব ওয়াজেদ জয়, তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন আল জাজিরাতে। সেখানে তিনি আহ অনেক অনেক রকম ভাবে এটিকে ব্যাখ্যা করছেন। নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন আসে এমনটি শুনছি। সজীব ওয়াজেদ জয় এখন সরাসরি রাজনীতিতে যুক্ত হবেন, শেখ হাসিনা অবসরে যাবেন। ব্যাপারটি কি একটু খোলাসা করবেন নাকি? হ্যাঁ, দেখুন, তিনি সরাসরি কিন্তু এই কথাটা বলেননি। আর সজীব ওয়াজেদ জয় তিনি রাজনীতিতে দীর্ঘদিন ধরেই আছেন। আপনারা যদি তাকে তার সামাজিক যোগাযোগ মাধ্যম, তার পেশাদারি যে জীবন, সবকিছু মিলিয়ে যখন আমরা তাকে দেখব, তিনি কিন্তু সরাসরি রাষ্ট্রীয় পলিসি মেকিং মানে যে বডি, সেখানে কিন্তু উপদেষ্টা হিসেবে তিনি ছিলেন। এবং তিনি রাষ্ট্রীয় পলিসি মেকিং বডিতে থাকা মানে কিন্তু রাজনীতিতেই থাকা। তারপরে আমাদের যে সমস্ত প্রচারগুলো হয়েছিল, 14 সালে হয়েছে, 18 সালে হয়েছে, রাজনৈতিক প্রচার অভিযান, সেগুলো সবকিছুতেই তিনি ছিলেন। তো সুতরাং তিনি রাজনীতিতে আসবেন এই কথাটা এটা আসলে আমাদের জন্য ভুল হবে। তিনি রাজনীতিতে না, ছিলেন। রাজনীতিতে আসার কথা বলিনি। আমি বলেছি তিনি নেতৃত্বে আসছেন, মানে শেখ হাসিনার পরের ধাপে বা শেখ হাসিনার পরিবর্তে হোয়াট এভার যেভাবেই ব্যাখ্যা করেন না কেন, সেই মতো করে নেতৃত্বে আসছে কিনা। না, নেতৃত্ব সেটা সময়ই বলবে নেতৃত্বের বিষয়ে সিদ্ধান্ত কি হবে আমাদের দলে। বাংলাদেশের মানুষের যে আবেগ, বাংলাদেশের মানুষের যে অনুভূতি, প্রথম আবেগ এবং অনুভূতিটা হচ্ছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হারানোর পরে মানুষের মধ্যে যেই মানে আক্ষেপ, যেই দুঃখ, যেই বেদনা, যেই ক্রন্দন আমরা দেখছি, এবং মানুষের যে সেই চাহিদাটা হচ্ছে প্রথমত যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফেরত গিয়ে তিনি যেভাবে দেশকে সাজিয়েছিলেন, গুছিয়েছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, সেটা তারা আরেকবার দেখতে চায়। তারা যেই ভয়াবহতা দেখলো গত 18 মাস ধরে, এখন বাংলাদেশের মানুষের সেটা হচ্ছে 1 নম্বর দাবি। এখন বিষয়টা হচ্ছে এই কার্যকলাপগুলো করার জন্য আমাদের যে বিজ্ঞ, অভিজ্ঞ, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, যারা কিন্তু দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন সংগ্রাম করে কারাগারে গিয়ে স্বজনহারা হয়ে তারা কিন্তু আজকের এই পর্যায়ে পৌঁছেছেন। তাদের সেই অভিজ্ঞতা, নির্দেশনা, সেগুলোর সাথে আলোচনা করে আমরা যারা কর্মী পর্যায়ে যারা আছি, আমরা তাদের সাথে কাজ করে যাচ্ছি, এবং সারা বিশ্বে কিন্তু এইটা শুরু হয়ে গিয়েছে। এটা এখন পদ পদবি দেওয়ার মাধ্যমেই যে আসলে একটা দল সংগঠিত হয় তা কিন্তু নয়। হ্যাঁ, দলের সংগঠন কিন্তু কর্মী এবং নেতৃবৃন্দের যে কার্যক্রমের উপর। এখন আপনি পদ থাকতে পারে আপনার, কিন্তু আপনার কাজের মাধ্যমে আপনি আপনার আদর্শের কাজটা করে যাচ্ছেন, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আর আমাদের দেশে অবশ্যই একটা, যেহেতু একটা তরুণ একটা বিশাল একটা জনগোষ্ঠী আছে, ভোটার আমাদের জনগোষ্ঠী আছে, তারা তো প্রতিনিধিত্ব চায়। সেই প্রতিনিধিত্ব চাওয়ার প্রেক্ষিতে কিন্তু আমাদের ছাত্রলীগের আপনি দেখবেন যে যারা নেতৃস্থানীয় ব্যক্তিরা ছিলেন, যারা যেখানে আছেন, সবখান থেকে কিন্তু সরব হয়েছেন এবং কাজ করছেন। বলে আপনি একটা কথা বলেছেন যে ইউনুস তার এই যে অবৈধ অর্থ, সুদি, মহাজন, খুনি, আমি ইউনুসের নাম বলার আগে 3-4টা বিশেষণ দিয়ে শুরু করতে চাই। এই ক্রিমিনালটি, এই উন্মাদ, এই জিন্না, নব্য জিন্না, জিন্না হচ্ছে তো অনেক ভালো ছিল, জিন্নাও এত অরাজকতার রাষ্ট্র পাকিস্তানের মানে তৈরি করে যায়নি। হ্যাঁ, কায়েদে আজম জিন্না অনেক ভালো মানুষ ছিল, তার মতন হিপোক্রেট ছিল না। তো এই ক্রিমিনালটা আপনার আজকে অবৈধভাবে সরকারে বসে, সে তার আগে এবং তার পরে তার বিলিয়নস অফ ডলার্স সে বিনিয়োগ করে আমাদেরকে সারা পৃথিবীতে মানহানি করেছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার যে ইমেজটাকে ছিল, সেটাকে ক্ষতিগ্রস্ত করেছে। এটার পেছনে সে যেই পরিমাণে এফোর্ট এবং টাকা খরচ করেছে, আর তার বদলে, তার কাউন্টার এফেক্টে আজকে আমাদের 600 নেতাকর্মী এখন পর্যন্ত মারা গিয়েছেন। আমাদের হাজার হাজার নেতাকর্মী পলাতক কারাগারে আছেন। আমাদের জনপ্রতিনিধি এমপিরা আজকে কারাগারে।
শুধুমাত্র কর্মীদের কার্যক্রমে প্রচার প্রচারণার মাধ্যমে আমাদের কারো কোনো ধরনের কেন্দ্রীয় ফান্ডিংও নেই। হ্যাঁ, এই যে প্রচার প্রচারণা শুধুমাত্র অ্যাক্টিভিজমের মাধ্যমে সারা বিশ্বে তার যেটা করতে লেগেছে 15 বছর। সে যেই বাংলাদেশের ক্ষমতা দখল করার কাজ তো শুরু করেছিল সে 2007 সাল থেকে। আজকে এসে সেই এই 17 বছর পরে সে গেড়ে বসলো। আর আমাদের কিন্তু 17 মাসও লাগেনি এই পর্যায়ে পৌঁছাতে। কেন? সত্য, প্রথমত হচ্ছে সত্য, আমরা সত্যের রাজনীতি করেছি। দ্বিতীয়টা হচ্ছে জনগণের রাজনীতি করেছে শেখ হাসিনা। তৃতীয়টা হচ্ছে আমাদের নেতাকর্মীদের যে আদর্শিক অবস্থান। জামায়াতে ইসলামী মধ্যপ্রাচ্যের টাকা, দেশের ভেতরের টাকা, পাকিস্তানের আইএসআই এর টাকা, বিএনপিও সেই টাকা দিয়ে এই পর্যায়ে এসে পৌঁছাতে হাজার হাজার কোটি কোটি টাকা খরচ হয়েছে। কিন্তু আমাদের যেটা হয়েছে, আমাদের কর্মীদের অ্যাক্টিভিজম, তাদের সাহস, তাদের অনুভূতি, তাদের আবেগ, এর মাধ্যমে। হ্যাঁ, আপনাদের টাকা গেল কোথায় আমাকে তো লোকে প্রশ্ন করে। এবং আপনাদের কর্মীদের যেই ভয়াবহ দুরবস্থা, তারা খেয়ে না খেয়ে কোনোভাবে বেঁচে আছে পালিয়ে পালিয়ে, রাইট? কিন্তু কারো কাছে, কোনো নেতাদের কাছে নাকি কোনো টাকা নাই। কোথায় গেল টাকা সব? দেখুন, যারা আমাদের নেতৃবৃন্দের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করেছেন, যাদের হাতে কিছুটা অর্থ ছিল দল পরিচালনা করার জন্য, আপনাকে একটা বুঝতে হবে আমাদের বেশিরভাগ নেতাকর্মী যারা এই স্বাবলম্বী ছিলেন বা যাদের আর্থিক সক্ষমতা ছিল, তারা কিন্তু এই ভয়াবহ দুর্যোগ আসবে এবং এটার জন্য বিদেশে আমি অর্থ রেখে দেব এবং সেখান থেকে আমি খরচ করব, সেই প্রস্তুতিটা কিন্তু কেউ নিয়ে রাখেনি। দু একজন, দু চারজন যা করেছে আমি সে আলোচনায় যাব না, কিন্তু আমাদের শতকরা 99% আমাদের সকলের ঘরবাড়ি সব দেশে, ব্যাংক অ্যাকাউন্টও দেশে, ব্যবসা বাণিজ্য দেশে, পেশা বৃত্তি সব দেশে। এখন আমি যদি বলি আমাদের একজন আইনজীবী নেতা, তিনি আগে আদালতে গিয়ে যে আয় করতেন, যেই আয় করতেন সেই আয় দিয়ে ধরেন দেশে একটা ফিক্সড ডিপোজিট করেছেন, দেশে কিছু মানে জায়গায় বিনিয়োগ করেছেন, জমি কিনেছেন, কাজ করেছেন। এখন আমাদের যারা আমাদের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী ছিল, তাদের ব্যাংক অ্যাকাউন্ট সব ফ্রোজেন, তাদের ঘর বাড়ি নেই। এখন এমন একটা অবস্থার মধ্যে, হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে আওয়ামী লীগ কেন এর আগে বিদেশে টাকা পাচার করে দিয়ে দলীয় ফান্ড বিদেশে রাখে নাই কেন, এটা আপনি বলতে পারেন, যেটা আসলে মানে মানি লন্ডারিং আইনে অপরাধ, সেটা তো আর আওয়ামী লীগ করতে পারে না। সেটা আমি আমাদের বলবো না, না, সেটা এখন আমি সেটাই বলবো আমি না, বলছি। আওয়ামী লীগ না, যে একটা ফান্ড ক্রাইসিসে আছে, এটা তো সত্য কথা। আওয়ামী লীগের টাকার অভাবে, অবশ্যই থাকবে, না কিন্তু না থাকার তো আপনারা কোনো কেন কারণ ওয়ার্ল্ড নেই। ওয়াইড এখনই ফান্ডিং এর জন্য বলছেন না? আপনারা কেন ওয়ার্ল্ড না ওয়াইড আপনাদের যারা নেতাকর্মী আছে তাদেরকে কেন আহ্বান করছেন, একটা তহবিল কেন না গঠন তারা, করছেন? যারা প্রবাসে আছেন, যারা প্রবাসে আছেন, প্রবাসী ব্যবসা বাণিজ্য, তারা তাদের মতন করে তাদের কষ্টার্জিত অর্থ থেকে, এই যে আমার দেখলেন যে নিজুম মজুমদার, তিনি তার যে কার্যক্রমগুলো করছেন নিজের অর্জিত অর্থ, নিজের পেশা থেকে আয় করে তিনি তার পকেটে খরচ করে করছেন। এখন তার পক্ষে মানে বা আমাদের মানে প্রবাসী আওয়ামী লীগ নেতৃবৃন্দের পক্ষে কতটুকু দেশের সেই অর্থ প্রেরণ করা সম্ভব, তাও করছে। আমি প্রতিদিন দেখছি নানান জায়গা থেকে অল্প অল্প করে অর্থ, নিজের পকেটের অর্থ, নিজের কষ্টার্জিত অর্থ তারা পাঠাচ্ছে। কিন্তু আমাদের দেশে যে মানে আপনি দেখবেন যে আমাদের নেতৃস্থানীয় ব্যবসায়ী যারা ছিলেন বেশিরভাগই কিন্তু এখন কারাগারে। এই যে গাজী গুলাম দস্তগীর বাংলাদেশের অন্যতম বড় শিল্পপতি ছিলেন, তার তো টায়ার ফ্যাক্টরি জ্বালিয়ে দিয়েছে, তার সবকিছু বন্ধ। শুধু তাই না, যত ব্যবসায়ী আছে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট যারা, দুর্নীতি দমন কমিশন থেকে চিঠি দিয়ে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের থেকে চিঠি দিয়ে আমাদের সবকিছু বন্ধ করে দিয়েছে। এবং যেই কারণে কিন্তু বাংলাদেশ এখন ট্যাক্স রেভিনিউতে 40% ট্যাক্স রেভিনিউ পায়নি, ইনকাম ট্যাক্সও পায়নি, ইম্পোর্ট ডিউটিও পায়নি। এরা একটা, এই জন্য তো বললাম যে আমি আপনার এই কথাগুলোর সঙ্গে আমি একমত, এগুলো আমি জানি। কিন্তু ধরেন যাদের বিরুদ্ধে বিরাট অভিযোগ, আমি যদি নাম ধরে সুনির্দিষ্ট করে বলি, সেটি হচ্ছে গিয়ে ওই যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন, কি নাম, নসরুল হামিদ বিপু, রাইট? তারপর এরকম 2-4 জনের নাম আমি শিওর আপনাদের কানেও গেছে, যাদের ব্যবসা বাণিজ্য এখনো বাংলাদেশে চলছে ভেরি মাচ রানিং, এবং জামাত বিএনপি সেগুলো পাহারা দিচ্ছে, রাইট? তো তাদেরকে আপনারা দলেই বা রাখছেন কেন? তাদেরকে আপনারা কর্মীদের যেহেতু পাশে আমার থাকতে, মনে হয়, আমার মনে হয় এখানে একটা মানে তথ্যের একটা বিশাল বিভ্রাট আছে। আমি যতটুকু জানি নসরুল হামিদ বিপুর কোনো কারখানায় কিন্তু চলছে না। তো সুতরাং তার ব্যবসা বাণিজ্য চলছে, এটা আমি কোনোভাবেই মানে মেনে নিতে পারছি না। কারণ তার মূল ব্যবসা যেটা ছিল যে পৈতৃক ব্যবসা, প্রপার্টি ডেভেলপমেন্ট, সেটা তো একেবারে বন্ধ, সকল ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ। ও মাই গড, সেটা তো তার রেজওয়ানা হাসানের হাজবেন্ড কেবি সিদ্দিক দেখছেন। না, যে রেজওয়ানা হাসানের হাজবেন্ড একটা ফ্যাক্টরি তাদের কাছ থেকে কিনে নিয়েছিল,
কিনে নিয়ে সেটা রেজওয়ানা হাসানের হাজবেন্ডের মালিক নাকি কিনে নিয়ে সেটা 5ই চালাচ্ছে। এখন আগস্টের সেই পরে 5ই না, 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 আগস্টের ৫ই পরে। আগস্ট না, 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 না। ৫ই আগস্টের পরে না। ৫ই আগস্টের অনেক আগেই কিন্তু এটা ওই আমি যতটুকু জানি রেজওয়ানা হাসানের স্বামী কিন্তু নজরুল হামিদ বিপুর সাথে রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ছাত্র ছিল। এবং সেই এক্স্যাক্টলি। প্রেক্ষিতে আগে থেকেই তার কাছে সে তার ওখানে চাকরি করত। এমডি ছিল একটা ফ্যাক্টরি। এবং সেই এমডি থাকার পরে সেই ফ্যাক্টরিটা একটা পর্যায়ে গিয়ে তার স্বামী কিনে নিয়েছে। অনেক আগেই কিন্তু কিনে নিয়েছে। এখন আমি তো আর ওদের ডিটেলসে জানি না, আর আমাকে তার ব্যাপারে প্রশ্ন করে আপনার মানে সেই ইনভেস্টিগেটিভ জার্নালিজম আমার সাথে করে লাভ নেই, কারণ আই এম নট দ্য ডিসিশন না, মেকার অর দ্য মানে কিন্তু আমার সেই তথ্য আমার কাছে থাকে না। আপনারা আমি যে কথাটা বলছি আমার কথা একটু আমার কথা একটু শেষ করতে দিন। যে বেশিরভাগ নেতাকর্মীদের কিন্তু প্রতিষ্ঠানগুলো, একটা বিষয় বুঝতে হবে আপনাকে, বিএনপি জামায়াত ইসলামীদের মানে তারা ওই 5 বছর যে সময় সরকারে ছিল তখনই এত অর্থ বিদেশে পাচার করে দিয়েছে, এবং আমরা সরকারে আসার পরও তাদের ব্যবসা বাণিজ্য কিন্তু কখনোই কোনো জায়গায় কিন্তু আমরা স্তব্ধ করিনি, কারণ ব্যবসা বাণিজ্য চললে কর্মসংস্থান হবে, কর্মসংস্থান হলে দেশের অর্থনীতি এগিয়ে যাবে। যে ঢাকা ব্যাংক, মির্জা আব্বাস সাহেবের ঢাকা ব্যাংক, একটা দিনের জন্য কি সেটা বন্ধ হয়েছে? এবং এই যে মঞ্জুর মোর্শেদ খানের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বা বিএনপির যত ব্যবসা প্রতিষ্ঠান, জামায়াত ইসলামের যত ব্যবসা, কোনোটাই তো বন্ধ হয়নি, কারণ ব্যবসা বন্ধ হলে কর্মহারা হবে মানুষ। কর্মহারা এরাই তো মানুষের দেশের নাগরিক। আমার আমার নেত্রী সেইভাবে করে প্রতিহিংসামূলক ভাবে দেশ পরিচালনা করেন নাই বলেই কিন্তু 15 বছর বাংলাদেশের মানুষের সমর্থনে দেশে ক্ষমতায় ছিলেন। এই জিনিসটাও আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, 15 বছর পরে পলিসি এরর কি ছিল, দুর্নীতি কি হয়েছিল, অনিয়ম কি ছিল, এটা নিয়ে অনেক সমালোচনা হতে পারে, কিন্তু একজন মহিলা, আপনি যেই দেশে এত দুর্যোগের মধ্যে, আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে, দেশীয় প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্রের মধ্যে আজকে বাংলাদেশকে নানান জায়গায় কম্প্রোমাইজ যেখানে করতে হবে, নেগোশিয়েট যেখানে করতে হবে, আবার যেখানে শক্তিশালী অবস্থান নিতে হবে আদর্শিক প্রশ্নে, সব কিছুকে সাথে নিয়ে 15 বছর, কিন্তু 1-2 বছর না, 3 টার্ম। আর যারা অনেকে বলে যে নির্বাচন নিয়ে অনেক আলোচনা করে, এই বাংলাদেশে যদি আপনার পক্ষে জনসমর্থন না থাকে, আপনি নির্বাচন করেও সরকারে থাকতে পারবেন না। এটা আমরা দেখেছি প্রত্যেকটা নির্বাচনে। হ্যাঁ, মানে আমাদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হতে পারে, আমি সে আলোচনায় যাব না। তবে আওয়ামী লীগের যেই এত দীর্ঘকাল যে তিনি দেশটাকে একটা পর্যায়ে নিয়ে এসেছেন, এটা তো একটা হিউজ পলিসি অ্যাচিভমেন্ট। হ্যাঁ, এই পলিসি এখন আপনি দেখবেন যে এরা আসার সাথে সাথে কিন্তু এমন ধ্বংসযজ্ঞ করলো, এমন হত্যাযজ্ঞ করলো, আপনার একটা ইন্ডাস্ট্রির একটা মানে অফিসার থাকতে পারে না বাংলাদেশে, এই ধরনের অবস্থা। তো সুতরাং এখানে কর্মীদের কষ্ট হচ্ছে, এটা অনস্বীকার্য। তবে এই কষ্টের মধ্যেও আমরা বলবো অনেকেই অনেকভাবে এখন একটা পর্যায়ে যে আমাদের বর্তমান যারা কর্মীরা আছে, একটা বিষয় আপনাকে বুঝতে হবে, আমরা যারা শৈশবে আওয়ামী লীগকে দেখেছি, হ্যাঁ, আমরা যেভাবে করে বড় হয়েছি, আমাদের তো সুদিন এসেছে 2009 সাল থেকে। হ্যাঁ, তার আগে যে আওয়ামী লীগ, তার এখন যারা ধরেন বয়স 30, সে যদি 15 বছর আগে আওয়ামী লীগ শুরু করে থাকে, 15 বছর বয়স থেকে শুরু করেছে, এখন তার তো সেই ভয়াবহতা, সেই যে নৃশংসতা পূর্বের, সেটা দেখার সুযোগটা হয়নি। তার কাছে স্বাভাবিকভাবেই এই যে তার যে জীবন জীবিকা আজকে নেই এবং প্রচন্ড কঠিন অবস্থা, এটা তার কাছে একটা ম্যাসিভ শক। কিন্তু আমাদের অনেকের কাছে যে আমরা আসলে এটা দেখে এসছি, আওয়ামী লীগের তো কিছুই ছিল না, আওয়ামী লীগের তো কিছুই ছিল না। 9 সালের আগ পর্যন্ত ব্যবসা বাণিজ্য হিসেব করতো কয়েকজন জন মানুষ, কিন্তু মানে প্রান্তিক পর্যায়ের মানুষটা আওয়ামী লীগ করতো, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, তারপরে যারা আপনার শিক্ষক, হ্যাঁ, যারা মানে নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত এবং প্রান্তিক মানুষদের দল ছিল আওয়ামী লীগ। হ্যাঁ, এখন অনেকের এই বিষয়টা খটকা লেগেছে বা শখ, অনেক বড় শখ, যে 15টা, শুধু আওয়ামী লীগের কর্মী বলে না, সাধারণ মানুষের ক্ষেত্রে 15টা বছর একটা শান্তিতে ছিলাম, আজকে পেটের ভাত জোগাতে কষ্ট হচ্ছে। একজন রিক্সাওয়ালার কথা ধরুন, একজন ভ্যান চালকের কথা ধরুন, একজন মানে বাস ড্রাইভার ঢাকা শহরে ট্রিপ দিতে পারছে না আজকে যে অরাজকতার কারণে। আওয়ামী লীগ না, সমগ্র বাংলাদেশের 17 কোটি মানুষ আজকে না খেয়ে থাকার উপক্রম হয়েছে। না সেটাই এখন আপনারা কি এরকম একটা মানে আমি যেটি শুরুতে বলছিলাম যে বঙ্গবন্ধু নিজেও প্রত্যেকটি জনসভায় কিন্তু তিনি সবশেষে বলতেন আপনারা আমার দলে কিছু টাকা পয়সা দিবেন, রাইট? তো আপনারা এরকম একটা তহবিল গঠন করতে পারেন না, বিশ্বজুড়ে যে যেখান থেকে পারে তহবিলে তারা সাহায্য করবে? আপনি যখন দল হিসেবে আমাকে নিষিদ্ধ করা হয়েছে, আপনি জানেন যে মানে পৃথিবীর কোনো জুরিসডিকশনে যখন একটা সরকার আপনাকে নিষিদ্ধ করবে,
তখন সেই দলের সেই নেতাকর্মীদের যারা বিদেশে আছে তারা যদি সেই দলের জন্য ফান্ড রেজিংও করে, আপনাকে কিসের নিষেধাজ্ঞা দেওয়া আছে সেটাও বুঝতে হবে। আপনাকে কিন্তু টেররিস্ট অ্যাক্ট হিসেবে নিষেধাজ্ঞা দিয়েছে। এমত অবস্থায় প্রাতিষ্ঠানিকভাবে ইনফরমালি ফান্ড ক্রিয়েট হয়েছে, ইনফরমালি ফান্ড দেওয়া হচ্ছে, ইনফরমালি করা হচ্ছে, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে প্রত্যেকটা জায়গায় আপনি জানেন যে কেওয়াইসি আছে। হ্যাঁ, কেওয়াইসি করা ছাড়া এখন যখন আপনি যদি আওয়ামী লীগের নামে এই মুহূর্তে যদি মার্কিন যুক্তরাষ্ট্রে আজকে অ্যাকাউন্ট খুলতে যান, সাথে সাথে এটা ফ্ল্যাগ আপ করবে, ডিউ ডিলিজেন্স আপনি পড়বেন, কেওয়াইসি করে বলবে আপনি যেহেতু একটা নিষিদ্ধ সংগঠনের জন্য আপনি ফান্ড রেজিং করছেন। এই একটা বিশাল ঝামেলার মধ্যে কিন্তু আমাদের পড়তে হচ্ছে। এবং আমাদের অনেকেই যারা বিদেশে এখন মানে মানবেতর জীবনযাপনও করছে, আমরা অ্যাসাইলাম পাওয়ার পর অনেককে দেখা গেল যে তাদেরকে ব্যাংক অ্যাকাউন্টও করতে দেওয়া হচ্ছে না যখনই তাদের এই জিনিসগুলো আসছে। কারণ এরা পরিকল্পিত, দেখবেন এই ইউনুস কিন্তু অনেক মানে ক্রিমিনাল মাইন্ড, সে ইচ্ছা করেই কিন্তু টেররিস্ট অ্যাক্টে সেটা দিয়েছে। কিন্তু এখনের যে পরিস্থিতি, আজকে 18 মাস পরে এসে কিন্তু বিশ্বের যত রেগুলেটর তারা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে আমাদের কর্মীদেরকে কেন অ্যাসাইলাম দিচ্ছে। যদি আমরা সত্যিকার অর্থেই ইউনুস যা বলেছে এই কথাগুলো যদি সত্যি হতো, তাহলে তো আমাদের একটা কর্মীও, একজন নেতাও কিন্তু কোথাও অ্যাসাইলাম পেত না। আজকে গণহারে ইউরোপে আমাদের নেতাকর্মীদেরকে, বিএনপি দেখবেন যে দীর্ঘদিন ধরে ঘুরতে ফিরতে থাকতেও কিন্তু অ্যাসাইলাম পেত না। পশ্চিমা বিশ্ব এখন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যেভাবে অ্যাসাইলাম দিচ্ছে, তাদের উপরে নির্যাতনের যে স্বীকৃতিটা রাষ্ট্রীয়ভাবে তারা দিচ্ছে, এটা কিন্তু এত দ্রুত ঘটে গিয়েছে কারণ তারা বুঝে, তারা জানে বাংলাদেশ একটা জঙ্গিবাদী চক্রের কাছে পড়েছে।